অনেকক্ষণ ধরে একটা লো পাওয়ার মাইক্রোস্কোপের ওপর হেড হয়েছিল শার্লক হোমস। এবার সিধে হয়ে বিজয় গৌরবে তাকালো আমার দিকে, বলল, জিনিসটা আঠা, কোনো সন্দেহ নেই। ফিল্ডে ছড়ানো বস্তুগুলো দেখলেই তুমি বুঝবে। আইপিসে চোখ রেখে ফোকাস ঠিক করলাম। রোয়াগুলো টুইট কোটের, ধূসর জিনিসটা ধুলো, বাঁ দিকের জিনিসটা কোষ থেকে উঠে আসা খোসা, মাঝখানের বাদামি বড়িগুলো আঠা। হেসে বললাম, মানলাম, কিন্তু তাতে হলোটা কি? সেন্ট প্যানক্রাস কেসে মৃত পুলিশের পাশে একটা টুপি পাওয়া গিয়েছিল, তোমার কি মনে আছে? যাকে গ্রেপ্তার করা হয়েছে সে বলছে টুপিটা তার নয়, কিন্তু ছবি বাঁধানো তার পেশা, আঠা নিয়েই তার কারবার। কেসটা তোমার? নো মাই ফ্রেন্ড ওয়াটসন, নো। স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দা মেরিভেলের অনুরোধে একটু নাক গলিয়েছে শুধুমাত্র। কোটের হাতার সেলাইয়ের মধ্যে দস্তা আর তামাকের গুঁড়ো পেয়ে হাতে নাতে সেবার এক জালিয়াতির টাকা জাল করার কীর্তি ফাঁস করে দেওয়ার পর থেকেই ওদের টনক নড়েছে। মাইক্রোস্কোপের গুরুত্ব ওরা বুঝতে পেরেছে। বলতে বলতে অধীরভাবে তাকালো ঘড়ির দিকে। নতুন এক মক্কেলের আসবার সময় হয়ে গেছে, বুঝলে? ভালো কথা, ঘোড়দৌড় সম্বন্ধে খবর টবর কিছু রাখো তুমি? আল বাত রাখি, পেনশনের অর্ধেক তো ঘোড়ার পেছনেই ওড়ায়। তাহলে তোমাকে জিজ্ঞাসা করা যাক, স্যার রবার্ট নরব্যাটন লোকটাকে তুমি চেনো? স্যার রবার্ট নরব্যাটন লোকটা কে, কি জানো তার সম্পর্কে? সাকামস ওল্ড স্পেসে থাকেন। গরমের সময় কিছুদিন ছিলাম সেখানে। নারবাটন একবার এমন একটা কাণ্ড বাঁধিয়ে বসেছিলেন যা তোমার আওতায় আসে। কিভাবে? নিউ মার্কের হিতের নাম করা কার্জন স্ট্রিট মহাজন স্যার ড্রায়ারকে ঘোড়ার চাবুক দিয়ে মারতে মারতে প্রায় মেরে এনেছিলেন। ইন্টারেস্টিং। হামেশাই কি এমনই করেন? সবাই জানে স্যার নরবাটন বড় বিপজ্জনক লোক। সারা ইংল্যান্ড ঘুরে এলে এমন ডেয়ার ডেভিল ঘোড়সাওয়ার আর দুটো পাবে কিনা সন্দেহ আছে। বছর কয়েক আগে গ্র্যান্ড ন্যাশনালের সেকেন্ড হয়েছিল। ভালো স্পোর্টসম্যান হতে পারতেন। বক্সিং, ঘোড়দৌড়, খেলাধুলা আর সুন্দরী মেয়ে নিয়ে জীবন কাটিয়ে দিতে পারতেন। ওর আমলে সবাই যা করেছে, কিন্তু সে সুযোগ আর ফিরে আসবে না। চমৎকার নখদর্পণ বর্ণনা দিলে দেখছি। চোখের সামনে যেন দেখতে পাচ্ছি স্যার নরব্যাটনকে। সাসকাম ওল্ড প্লেস সম্বন্ধে একটু আইডিয়া দিতে পারবে? জায়গাটা সাকামস পার্কের ঠিক মাঝখানে। ঘোড়া চড়ানোর, পাল ধরানোর আর ট্রেনিং দেওয়ার বিখ্যাত ঘাঁটিটা যেখানে, ঠিক সেইখানে। হেড ট্রেনার হলো জন ম্যাসন। চমকে উঠলে দেখছি ওয়াটসন। এই জ্ঞানটুকু অর্জন করলাম এইমাত্র ওই চিঠিখানা থেকে। লিখেছেন জন ম্যাসন স্বয়ং। তার আগে সাসকাম সম্পর্কে আরও খবর শোনা যাক, ভালো খোরাক মিলবে মনে হচ্ছে। সাকাম স্প্যানিয়েলের নাম নিশ্চয়ই শুনেছ। সারা জাগানো কুকুর। ইংল্যান্ডে অমন স্প্যানিয়েল আর কোথাও হয় না। সাকামস ওল্ড স্পেসের লেডির ভারী যাক তাই নিয়ে। স্যার রবার্ট নরব্যাটনের স্ত্রী? স্যার রবার্ট বিয়েই করেননি। বউ পুষতে পারবেন না জেনেই বোধহয় করেননি। থাকেন বিধবা বোন লেডি বিয়েস্ট্রিটস ফ্যালডারের সঙ্গে। স্যার রবার্টের সঙ্গে থাকেন লেডি বিয়েট্রিস, এই বলতে চাও তো? আরে না না, জায়গাটা লেডি বিয়েস্ট্রিসের স্বাগত স্বামী স্যার জেমসের। নরবাটনের কোনো দাবি নেই। যতদিন বাঁচবেন ততদিন ভোগ করতে পারবেন লেডি, তারপর পাবে দেওর। বছর বছর ভাড়ার টাকাও ভোগ করেন লেডি। গুণধর ভাত্রা রবার্ট নিশ্চয়ই সেই টাকা ওড়ান। প্রায় তাই। লোক বড় খারাপ। বোনকে জ্বালিয়ে মারছেন সন্দেহ নেই, তবে ভাইকে ভালোবাসেন এমন কথাও শুনেছি। কিন্তু সাকামসে এমন কি কাণ্ড ঘটলো যে এত কথা জিজ্ঞেস করছো তুমি? আরে সেটা জানবার জন্যই তো পথ চেয়ে বসে আছি। ভদ্রলোক এসে গেলেন মনে হচ্ছে। দরজা খুলে গেল। ছোকরা চাকর যাকে ঘরে ঢুকিয়ে দিয়ে বেরিয়ে গেল, তার চোখ মুখের কাঠিন্য, দৃঢ়তা আর শুষ্কতা দেখলেই বোঝা যায় ঠেটিয়া লোক আর তেরিনি ঘোড়া দমন করে রীতিমতো পোক্ত পুরুষ। জন ম্যানসেনের এ সুনাম আছে বইকি। সংযতভাবে মাথা হেলিয়ে অভিবাদন জানিয়ে বসলেন হোমসের দেখিয়ে দেওয়া চেয়ারে। চিঠি পেয়েছেন মিস্টার হোমস? পেয়েছি, কিন্তু কিছুই বুঝিনি। ব্যাপারটা একান্তই ঘরোয়া যে চিঠিতে জানাতে পারিনি। জটিলও বটে। সামনাসামনি বলতে চাই।
ভুরু তুলে হোমস বললে, এটা বেকার স্ট্রিট, হার্লে স্ট্রিট নয়। কিন্তু কথাটা কেন বললেন আপনি? একটা দুটো অদ্ভুত কাণ্ড করলে উড়িয়ে দেওয়া যায়, পরপর অদ্ভুত ব্যাপার করে গেলে খটকা লাগে। আমার বিশ্বাস ভদ্রলোকের মাথা বিগড়িয়েছে ডার্বি আর সসকম প্রিন্সকে নিয়ে। আনাড়ি বাচ্চা ঘোড়া সাসকম প্রিন্স? কিন্তু ইংল্যান্ডে এমন ঘোড়া আর নেই মিস্টার হোমস, তা আর কেউ না জানুক, আমি জানি। কথাটা আশা করি এই ঘরের বাইরে যাবে না। এ ডার্বি জিততেই হবে স্যার রবার্টসকে। দেনায় ডুবে আছেন, এই তার শেষ সুযোগ। যেখান থেকে যা পেরেছেন ধার দেনা করে সর্বত্র বাজি ধরেছেন। যখন ধরেছেন তখন রেট ছিল প্রায় 100, এখন তা 40-এ এসে ঠেকেছে। কিন্তু ঘোড়া যদি অতই ভালো হবে তো দর পড়বে কেন? পাবলিক জানে না সাসকম প্রিন্স কতটা উঁচু জাতের ঘোড়া। স্যার রবার্টস চালাকি করে দালালদের ধোকা দিয়ে রেখেছেন। প্রিন্সের মতোই দেখতে আরেকটি ঘোড়াকে তিনি লাভঝাপ করাচ্ছেন মাঠে। তফাৎটা কেউ ধরতে পারছে না, কিন্তু আমি জানি এক ফালং দৌড়লেই দুটো ঘোড়ার মাফের তফাৎ থেকে যায় দুজনের মতো। ঘোড়া আর বাড়ি ছাড়া স্যার রবার্টসের মাথায় আর কিছুই নেই। জীবনটা বুঝি এই ডার্বির ওপরই। এতদিন কোনো মতো ঠেকিয়ে রেখেছেন সেই সুদখোর ইহুদিদের। প্রিন্স হারলে তারা স্যার রবার্টসকে ছিঁড়ে খাবেন। বড় মারাত্মক জুয়ায় নেমেছেন দেখছি। এবার বলুন, পাগলামিটা কি দেখলেন আপনি? চোখের দেখা দেখলেই বুঝবেন। রাতে ঘুমোন না বলে মনে হয়, সারা রাত আস্থা বলেই কাটান। চোখ দুটো যেন পাগলের চোখের মতো হয়ে গেছে, নার্ভস আর সইছে না। এছাড়া রয়েছেন লেডি বিএসটিসের সাথে তার অদ্ভুত ব্যবহার। কিরকম? ভাই বোনের দারুণ বন্ধুত্ব, রুচিতেও দারুণ মিল। দুজনেই ঘোড়ার ভক্ত। প্রতিদিন লেডি গাড়ি চেপে ঘোড়া দেখতে আসেন। জান স্যার রবার্টসও প্রিন্সকে দারুণ ভালোবাসেন লেডি। এত ভালোবাসেন যে নুড়ির ওপর গাড়ির চাকার কড়কড় আওয়াজ শুনলেই কান খাড়া করে শোনে প্রিন্স। দৌড়ে বেরিয়ে যায় লেডির হাত থেকে চিনির ডালা খেতে, কিন্তু সব এখন শেষ। কেন? ঘোড়া নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই লেডির। 1 সপ্তাহ ধরে আস্তাবলের পাশ দিয়ে গাড়ি হাঁকিয়ে বেরিয়ে যাচ্ছে, গুড মর্নিং বললেও দাঁড়াচ্ছেন না। ঝগড়া হয়েছে এই বলতে চান তো? সাংঘাতিক ঝগড়া। নইলে যে স্প্যানিয়ালকে নিজের ছেলের মতো ভালোবাসেন লেডি, সে বেচারাকে দূর দূর করে তাড়িয়ে দেন স্যার রবার্টস। দিন কয়েক হলো কুকুরটাকে দান করেছেন বুড়ো বার্নেজ। থাকে 3 মাইল দূরে ক্রেডিয়েনের গ্রিন ডাগনেতে। অদ্ভুত ব্যাপার তো। লেডির শরীর খারাপ, হার্ট দুর্বল, সারা শরীরে জলে ভরে উঠেছে ড্র্যাপসির হাওয়া। দুর্দান্ত ভাইয়ের সঙ্গে পারবেন কেন? আগে কিন্তু এই বোনের সঙ্গেই রোজ সন্ধেবেলা 2 ঘন্টা বসে আড্ডা মারতেন, কিন্তু এখন সব শেষ। বোনের ছায়াও মারান না। লেডির মন ভেঙে গেছে, মদ ধরেছেন, মদে ডুবে রয়েছেন। ঝগড়া হওয়ার আগে মদ খেতেন? 1-8 গ্লাস খেতেন, এখন খান এক সন্ধ্যায় পুরো বোতল। বাটলার স্টিফেন্স তো তাই বলে। আরও আছে, পুরনো গির্জার তলার পাতালের সম্বন্ধী ঘরে কি যেন আছে স্যার রবার্টসের। রোজ একটা লোক এসে দেখা করে। কে সে? 2 হাত ঘষে হোমস বললে, চালিয়ে যান মিস্টার ম্যাসন, ক্রমশই জমিয়ে তুলছেন। লোকটাকে বাটলারই দেখেছে। রাত তখন 12টা, দারুণ বৃষ্টি হচ্ছিল। শুনে পরের দিন রাতে আমি নিজে গেলাম দেখতে। সত্যি দেখতে পেলাম না স্যার রবার্টসকে। বেরিয়ে পড়েছেন অত রাতেও। খুঁজে বেড়ালাম আমি আর স্টিফেন্স। ধরা পড়লে মেরে খুন করে ফেলতেন স্যার রবার্টস, তাই কাছাকাছি যেতে ভরসা পেলাম না। দূর থেকে দেখলাম পুরো পাতাল ঘরে ঢুকতে। সেই লোকটাকেও দেখলাম দাঁড়িয়ে আছে ওই পথ চেয়ে। ওরা পাতাল ঘরটা কি? পার্কের একটা পুরনো ভাঙা গির্জা আছে। কত পুরনো তা কেউ জানে না। মাটির তলায় আছে একটা সমাধিঘর। জায়গাটা খারাপ, দুর্নাম আছে। লাখ টাকা দিলেও রাতে সেখানে কেউ যেতে চায় না। ঠান্ডা, স্যাঁতস্যাঁতে, অন্ধকার। কিন্তু স্যার রবার্টসের ভয়ডর নেই। এত রাতেও কি করে যে যান ওই পাতাল গোরস্থানে? সঙ্গে যে থাকে সে আস্তাবলের কেউ নয় তো? অথবা বাড়ির কোনো লোক? সেরকম কেউ না। জানছেন কি করে? লোকটাকে দেখেছি। দ্বিতীয় রাতে পেছন পেছন গিয়ে ঝোপের মধ্যে লুকিয়ে বসেছিলাম আমি আর স্টিফেন্স। চাঁদের আলোর পাশ দিয়ে চলে গেলেন স্যার রবার্টস। স্পষ্ট শুনলুম
পেছন পেছন আর একটা লোক আসছে। তাকে অত ভয় কিসের? স্যার রবার্টস চলে যেতেই ঝোপ থেকে বেরিয়ে এলাম। যেন হাওয়া খাচ্ছি এমনভাবে গিয়ে পেছনে বললাম, আরে তুমি আবার কে? আমরা যে পিছনে এসেছি লোকটা তা টের পায়নি, তাই ঘাড় ফিরিয়ে দেখতেই ভূত দেখার মতো চমকে উঠল। বিকট চেঁচিয়ে পাই পাই করে পালিয়ে গেল চোখের পলকে। কি দৌড়! কোত্থেকে এসেছে? কে সে? কিছুই জানা গেল না। চাঁদের আলোয় মুখটা কিন্তু স্পষ্ট দেখেছিলেন। হলদে দাঁত, লেডি কুকুরের মতো নোংরা। স্যার রবার্টসের সঙ্গে এমন লোকের সম্পর্ক কি করে হয় বলুন তো? কিছুক্ষণ চিন্তায় ডুবে রইল হোমস। লেডি বিয়াট্রিসকে সঙ্গ দেন কে? ক্যারি ইভান্স। বছর 5 হলো এ কাজ করছে মেয়েটা। লেডি বলতে অজ্ঞান নিশ্চয়ই। অজ্ঞান যে কার জন্য সে বিষয়ে সন্দেহ আছে। বুঝেছি, পরিস্থিতি বিলক্ষণ ঘোরালো দেখছি। ডক্টর ওয়াটসন একটু আগে স্যার রবার্টের যে বর্ণনা শোনালেন তা থেকে এটুকু বোঝা গেছে যে ভদ্রলোকের খপ্পর থেকে কোনো মেয়েই রেহাই পায় না। ভাই বোনে ঝগড়ার সূত্রপাত এই নিয়ে নয় তো? কিন্তু সে কেলেঙ্কারি তো আজকে নয়। লেডি বিয়েট্রিস হয়তো সম্প্রতি জেনেছেন, ধরে নেওয়া যাক হঠাৎ ব্যাপারটা চোখে পড়েছে, মেয়েটিকে তাই ভাগাতে চান। ভাই রাজি নয়। দুর্বল হৃৎপিণ্ড আর অসুস্থ শরীর নিয়ে জোর করতেও পারছেন না লেডি। মেয়েটা চোখের বালি হওয়া সত্ত্বেও কাজ ছাড়া হচ্ছে না, তাই কথা বন্ধ করে চুপচাপ মদ ধরলেন লেডি। রাগের চোটে বোনের স্প্যানিয়েলকে বাড়ি থেকে সরিয়ে দিলেন স্যার রবার্ট। কি সব মিলে যাচ্ছে না? যতক্ষণ মেলার ততক্ষণই মিলেছে। যা বলেছেন, কিন্তু রাত দুপুরে পাতাল গোরস্থানে স্যার রবার্টের হানা দেওয়ার সঙ্গে কি সম্পর্ক এই ব্যাপারের? এটা তো খাপ খাওয়ানো যাচ্ছে না। আগে না, এমন আরো অনেক অদ্ভুত ব্যাপার ঘটেছে যা খাপ খাওয়ানো যাচ্ছে না। যেমন রাত দুপুরে মাটি খুঁড়ে মরা বার করেন কেন স্যার রবার্টস? আপনাকে চিঠি লিখবার পরই ব্যাপারটা জানলাম। গতকাল লন্ডনে এসেছেন স্যার রবার্টস। সে ফাঁকে পাতাল গোরস্থানে গেছিলাম আমি আর স্টিফেন্স। এক কোণে নরদেহের মতো একটা দেখলাম। পুলিশকে খবর দিয়েছেন? আজ্ঞে, পুলিশের মাথা তাতে ঘামবে বলে মনে হয় না। নরদেহ বলতে মমিদেহ শুধু একটা মাথা আর কয়েকখানা হাড়, হয়তো 1000 বছর আগেকার। কিন্তু আগে এই জিনিস ওখানে ছিল না। স্টিফেন্সও তাই বলল। কোনাটা ফাঁকা ছিল চিরকাল। এখন এই হাড়গোড় সেখানে জড়ো করে কাঠচাপা দিয়ে রাখা হয়েছে। দেখে কি করলেন? যেখানকার জিনিস সেখানেই রেখে দিলাম। বুদ্ধিমানের কাজ করেছেন। স্যার রবার্ট গতকাল লন্ডনে এসেছিলেন বললেন, আজ ফিরেছেন? আশা করছি। বোনের কুকুর দান করেছেন কবে? আজ থেকে ঠিক 7 দিন আগে। ভীষণ চেঁচাচ্ছিল বেচারা। সকাল থেকে মেজাজ তিরিক্ষে হয়েছিল স্যার রবার্টসের। এমনভাবে বেচারাকে টেনে আনলেন, ভাবলাম বুঝি এবার মেরেই ফেলবেন। জকি স্যান্ডিম্যানকে ডেকে বললেন গ্রিন ড্র্যাগনে বার্নেজের কাছে রেখে আসতে। এমন কুকুরের মুখ আর দেখতে চান না। পাইপ ধরিয়ে ভাবতে বসলো হোমস। তারপর বলল, আমাকে দিয়ে কি করাতে চান সেটা কিন্তু এখনো স্পষ্ট হয়নি মিস্টার ম্যাসন। এই জিনিসটা দেখলেই সেটা স্পষ্ট হয়ে যাবে। বলে পকেট থেকে কাগজ মোড়া একটা পোড়া হাড় বার করলেন মিস্টার ম্যান্স। সাগ্রহের দেখল হোমস। কোথায় পেলেন? লেডি বিয়েট্রিসের ঘরের মাটির তলার পাতাল ঘরে গরম করার ফার্নেস আছে। এতদিন পরেই ছিল, জ্বালানো হয়নি। হঠাৎ স্যার রবার্টস বললেন, শীতে হাত পা কেলিয়ে যাচ্ছে, ফার্নেস জ্বালানো হোক। আজ সকালেই ছাই ঘাটতে গিয়ে এই হাড়টা ওর চোখে পড়ে। খটকা লাগায় নিয়ে আসে আমার কাছে। খটকা আমারও লাগছে ওয়াটসন, খটকা লাগছে। তোমার কি মনে হয়? পুড়ে প্রায় কাঠ কয়লা মতো হয়ে গেলেও হাড়ের গড়ন দেখে ভুল হওয়ার কথা নয়। বললাম, মানুষের উরুর হাড়। ঠিক বলেছ। অত্যন্ত সিরিয়াস হয়ে গেল হোমস। ছোড়াটা ফার্নেসে আগুন দেয় কখন? সকালে। রাত্রে কি যে কেউ সেখানে যেতে পারে? পারে। বাইরে থেকে এসেও? একটাই দরজা আছে বাইরের দিকে, আর একটা দরজা দিয়ে সিঁড়ি বেয়ে লেডি বিএসটিসের ঘর যেখানে, সেই প্যাসেজে যাওয়া যায়। ব্যাপারটা গভীর জলের মিস্টার ম্যাসন, খুবই নোংরা। স্যার রবার্ট কাল রাতে বাড়ি ছিলেন না? না। তাহলে হাড় তিনি পোড়াননি। খাঁটি কথা। সরাইখানার নামটা কি বললেন যেন? গ্রিন ড্র্যাগন।
ও অঞ্চলে মাছ ধরা যায়? আরেক পাগলের পাল্লায় পড়েছেন, তা স্পষ্ট হয়ে উঠল ট্রেনারের মুখচ্ছবিতে। যায়, ট্রাউট আর পাইক। নদীতে ট্রাউট, হললেকে পাইক। চমৎকার ওয়াটসন, চমৎকার। আর আমি আর ওয়াটসন দুজনই নাম করা জেলে, কি তাই তো ওয়াটসন? গ্রিন ড্রাগনে এরপরে আমাদেরকে দেখতে পাবেন। আজ রাতেই পৌঁছাচ্ছি। নিজে আসবেন না, চিঠি লিখবেন, দরকার পড়লে গিয়ে দেখা করব। কেসটা আগে নাড়াচাড়া করি, তারপর জানাবো আমার মতামত, কেমন? মে মাসের ঝকঝকে সন্ধ্যায় ফার্স্ট ক্লাস কামরায় চেপে রওনা হলাম সাকাম স্টেশন অভিমুখে। মাথার ওপর মাল রাখার তাকে থরথরে সাজানো রইল ছিপ, রিল আর বাস্কেট। সরাইখানায় পৌঁছানোর পর জোসিয়া বার্নেজ উল্লিসিত হলো আমাদের মাছ ধরার প্ল্যান শুনে। হোমস বলল, হল লেকে পাইক ধরলে কেমন হয়? অন্ধকার হলো বার্নেজের মুখ। সুবিধা হবে না, ধরা পড়ে যাবেন মাছ ধরার আগেই। তার মানে? স্যার রবার্ট দালালদের একদম বরদাস্ত করেন না। ও ট্রেনিং কোয়ার্টারের ধারে কাছে আপনাদের ঘুরঘুর করতে দেখলেই খেপে যাবেন। ডার্বি রেসে ঘোড়া নামেছেন, তাই না? আগে ঘোড়াটা আনারই বাচ্চা, কিন্তু বাজি ধরেছেন সর্বস্ব। বলতে বলতে চিন্তা ঘনিয়ে এলো বুড়োর চোখে। আপনারাও রেসের মাঠে যাতায়াত করেন নাকি? একেবারেই না, এসেছি বার্কশায়ারের হাওয়া খেতে। সেদিক দিয়ে ঠিক জায়গাতে এসেছেন। তবে স্যার রবার্ট সম্বন্ধে যা বললাম খেয়াল রাখবেন। ভদ্রলোক আগে হাত চালান, পরে কথা বলেন। পার্কের ধারে কাছেও যাবেন না। তার বলতে হলে একটা স্প্যানিয়েলকে কেউ কেউ করতে দেখে এলাম। চমৎকার কুকুর কিন্তু। তা তো হবেই, খাঁটি সাকামস জাতের যে। ইংল্যান্ডে আর কোথাও এমন স্প্যানিয়েল পাবেন না। কুকুর বুঝতে বড় ভালোবাসি আমি। কিরকম দাম পড়ে এরকম কুকুরের? এ কুকুর কেনার টাকা আমার নেই, স্যার রবার্ট দিয়েছেন বলেই রেখেছি। চেন খুলে দিলেই এখনই দৌড় দেবে। বার্নেজ চোখের আড়াল হতেই হোমস বললে, ওয়াটসন, অনেক খবরই পাওয়া গেল, আরও আসবে দু একদিনের মধ্যেই। স্যার রবার্টও শুনলাম এখনো লন্ডনে। আজ রাতেই পাতাল গোরস্থানে হানা দেবো ভাবছি। কয়েকটা ব্যাপার খতিয়ে নিতে চাই আর কি। কিছু আঁচ করেছো কি? শুধু একটাই ব্যাপার, দিন সাথে আগে এমন কিছু ঘটেছে যা বেশ নাড়া দিয়ে গেছে সাসকাম ফ্যামিলিকে। পরিণামে অনেকগুলো অদ্ভুত ব্যাপারও ঘটেছে। যেমন রুগ্ন বোনের সঙ্গে আর দেখা করছেন না ভাই। বোনের প্রাণপ্রিয় কুকুরকে বিদায় করেছেন বাড়ি থেকে। ওয়াটসন ওয়াটসন, খটকা লাগছে না? একটু খটকা লাগছে তো? কি কিছু বুঝতে পারছো না? কিচ্ছু না, ভাগ রেখেই কাই, এইটাই কেবল বোঝা যাচ্ছে। রেগে কাঁই হতে পারে, অন্য কিছু হতে পারে। ঝগড়া আদৌ হয়েছে কি না তা জানা নেই। যদিও বা হয়েও থাকে, তারপর থেকে কি ঘটেছে এবার তা নিয়ে বিবেচনা করা যাক। রোজকার অভ্যেস পাল্টেছেন লেডি। ঘর থেকে বেরোন না। ঝিকে নিয়ে গাড়ি করে বেরোনোর সময় ছাড়া দেখাও যায় না। আস্থা বলে গিয়ে প্রাণাধিক ঘোড়াকেও আর গুড মর্নিংও বলেন না। এবং শোনা যাচ্ছে মদও ধরেছেন। এই হলো পুরো কেস, কি তাই তো? পাতাল গুরুস্থানের ব্যাপারটা বাদ গেল। সেটা আরেক ব্যাপার। দু লাইনের চিন্তাধারাকে এক লাইনে মিশোতে যেও না, চট পাকিয়ে যাবে তাহলে। 1 নম্বর লাইনে রয়েছে লেডি বিয়েট্রিসের প্যাঁচালো কাণ্ড কারখানা। কিচ্ছু বুঝছি না। 2 নম্বর লাইন হলো স্যার রবার্টকে নিয়ে। ডার্বি রেস জেতবার জন্য পাগল হয়েছেন। ইহুদি সুদখোরদের খপ্পরে পড়েছেন। যে কোনো মুহূর্তে আস্তাবল দখল করতে পারে তারা। ভদ্রলোক বেপরোয়া, দুঃসাহসী। যা কিছু হয় ওই বোনের কাছ থেকে। বোনের ঝিকে দিয়ে নিজের কাজ হাসিল করান। কিন্তু পাতাল গুরুস্থান? ধরা যাক স্যার রবার্ট বোনকে খুন করে পুড়িয়ে ফেলেছেন। মাই ডিয়ার হোমস, এ প্রশ্নই ওঠে না। স্যার রবার্ট খানদানি মানুষ, কিন্তু জানো তো, ঈগলদের মাঝেই কখনো সখনো পচা মাংস খেকো কাক দেখা যায়। কাজেই আপাতত এই লাইনকেই ভাবা যাক। সাসকাম প্রিন্স রেসে না জিতলে বড়লোক হতে পারছে না, এবং বড়লোক হতে না পারলে দেশ ছেড়ে লম্বা দিতে পারছে না স্যার রবার্ট। ততদিন ঘাঁটি আগলে বসে থাকতে হবে। থাকতে গেলে বোনের লাশ পাচার করতে হবে, এবং বোনের জায়গায় নকল কাউকে দিয়ে সবাইকে ধোঁকা দিয়ে যেতে হবে। ঝিকে কবজায় রেখেছেন, কাজেই তা অসম্ভব নয়। পাতাল গোরস্থানে কেউই যায় না, কাজেই বোনের লাশ পাচার করা হলো সেখানে। পরে পাতাল ফার্নেসে তা পুড়িয়েও ফেলা হলো।
পড়ে রইল একটাই প্রমাণ, যা আমরা দুজনেই দেখেছি। কি বলো হে বন্ধু, কিরকম বুঝলে? প্রথমেই যে অসম্ভব ভয়ঙ্কর সম্ভাবনাটা ধরে নিয়েছো, সেটা যদি সম্ভব হয় তবেই বাকি সব সম্ভব। কাল একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করলেই এ ব্যাপারে কিঞ্চিত আলোকপাত ঘটবে। ইতিমধ্যেই চলো বুড়ো বার্নেজের সঙ্গে অন্তরঙ্গ হওয়া যাক, তারই এক গ্লাস মদ খেয়ে আর মাছ নিয়ে গল্প করে। সকালবেলা হোমস বললে মাছের চারা আনা হয়নি, কাজেই শিখেই উঠল মাছ ধরা। 11টা নাগাদ কালো স্প্যানিয়েলকে নিয়ে হাওয়া খেতে বেরোলাম দুই বন্ধু। পার্ক গেটের সামনে এসে দেখলাম ফটকের মাথায় কুল চিহ্ন গ্রাফিনের মূর্তি। মাথা আর পাখা ঈগল পাখির, দেহটা সিংহের। হোমস বললে, মিস্টার বার্নেস বলছিলেন বেলা 12টা নাগাদ বুড়ি লেডি গাড়ি নিয়ে হাওয়া খেতে বেরোন। গেটের কাছে গাড়ি আসতেই চলে, গেট পেরিয়ে গেলে ফের জোরে চলে। ঠিক তার আগেই কোচওয়ানকে যা হয় কিছু একটা প্রশ্ন করে গাড়ি দাঁড় করাবে ওয়াটসন তুমি। আমার জন্য ভেবো না, ঝোপের আড়ালে বসে দেখি কি করতে পারি। বেশিক্ষণ দাঁড়াতে হলো না। মিনিট 15-র মধ্যেই দেখলাম দু ঘোড়ায় টানা একটা বড় খোলা হলদে গাড়ি এগিয়ে আসছে। কুকুর নিয়ে ঝোপের মধ্যে গুড়ি মেরে হোমস বসল। আমি অন্যদিকে তাকিয়ে বেতের ছড়ি হাতে রাস্তায় দাঁড়িয়ে রইলাম। দৌড়ে এসে একজন খুলে দিল ফটক। গাড়ি তখন হেঁটে চলার গতিতে গড়াচ্ছে। ভেতরে কারা বসে আছে স্পষ্ট দেখা যাচ্ছে। বাঁ দিকে বসে চওড়া রঙের রঙিন এক তরুণী, পট রঙিন চুল, চোখের নির্লজ্জ দৃষ্টি। ডাইনে এক পৌরা, শাল দিয়ে ঢাকা মুখ আর কাঁধ, গোলপিঠ, নিঃসন্দেহে রুগ্না এবং চলত শক্তিহীন। গাড়ি আবার জোরে চলতে শুরু করেছে দেখে হাত তুলে পথ আটকালাম। জিজ্ঞাসা করলাম সাকামস ওল্ড স্পেসে স্যার রবার্ট আছেন কিনা। ঠিক সেই সময়ে বেরিয়ে এলো হোমস। চেন খুলে রাস্তায় নামিয়ে দিল কালো স্প্যানিয়ালকে। উল্লাসে ঘেউ ঘেউ করে ডাকতে ডাকতে তীর বেগে ছুটে গিয়ে কুকুর লাফিয়ে উঠল পাদানিতে। পর মুহূর্তেই উল্লাস ধ্বনি গেল মিলিয়ে। জাগ্রত হলো ক্রুদ্ধ হুঙ্কার এবং খ্যাক করে কামড়ে ধরল কালো স্কার্ট। কর্কশ কণ্ঠে কে যেন চেঁচিয়ে উঠল বিষম আতঙ্কে, চালাও জোরসে। চাবুক হাকরাল কোচওয়ান, ছিটকে বেরিয়ে গেল গাড়ি। রাস্তার মাঝে হাঁ করে দাঁড়িয়ে রইলাম আমি। স্প্যানিয়েল তখন ফুঁসছে, উত্তেজনায় ভীষণ মূর্তি ধারণ করেছে। ঝটপট গলায় চেন পরিয়ে দিল হোমস। বলল, কেল্লা ফতে ওয়াটসন, কেল্লা ফতে। কুকুর কখনো ভুল করে না। ভেবেছিল লেডি বিয়াট্রিস, তাই দৌড়ে গিয়েছিল। গিয়ে দেখলো ভুল হয়েছে অন্য কেউ, যাকে চেনে না, তাই অত রাগ। কিন্তু চিৎকারটার ব্যাটা ছেলের। তা তো হবেই ওয়াটসন, তা তো হবেই। হাতে আরেকটা তাস বাড়লো ওয়াটসন, এবার খেলতে হবে খুব সাবধানে। সারা দিনে বন্ধুবরের নতুন কোনো প্ল্যান না থাকায় নদীতে গিয়ে মাছ ধরলাম। রাত্রে খেতে বসে টাটকা পাইকের 12 ঝোল পেলাম সেই কারণে। খাওয়া শেষ হলো। হোমসের উদ্যমও যেন ফিরে এলো। ফের নামলাম রাস্তায়, এলাম পার্ক গেটের সামনে। জন ম্যানসনের দীর্ঘ কৃষ্ণ মূর্তিকে দেখা গেল ফটকের পাশেই আমাদের পথ চেয়ে দাঁড়িয়ে। গুড ইভিনিং জেন্টলম্যান, আপনার চিঠি পেয়েছি মিস্টার হোমস। স্যার রবার্টস এখনও ফেরেনি, তবে আজ রাতেই ফিরবেন আশা করছি। পাতাল গোরস্থানটা এই বাড়ি থেকে কতদূর? প্রায় সিকি মাইল। তাহলে ওকে নিয়ে মাথা ঘামানোর কোনো দরকারই নেই। কিন্তু আমি যে না ঘামিয়ে পারছি না। বাড়ি ফিরেই তো উনি সাকাম প্রিন্সের খবর জানতে চাইবেন। তাহলে এক কাজ করুন, আপনার থাকার দরকার নেই, পাতাল কবরখানা দেখিয়ে দিয়ে চলে যান। আকাশে চাঁদ নেই, নিরন্ধ্র অন্ধকারেও ঘেঁষো জমির ওপর দিয়ে জন ম্যানসন আমাদের নিয়ে গেলেন একটা জমাট অন্ধকারের সামনে, প্রাচীন গির্জের ভগ্নস্তূপ। এককালে যেখানে গাড়ি বারান্দা ছিল, সেইখান দিয়ে ভাঙা ইট কাঠ পাথরের ওপর হোঁচট খেতে খেতে পৌঁছালাম। এক কোণে একটা খাড়াই সিঁড়ি নেমে গেছে পাতাল গোরস্থানের দিকে। দেশলাই জ্বালালেন মিস্টার ম্যাসন। যা তা করে খোদাই করা বিস্তর পাথর, কোণে কোণে জড়ো করা শীষে আর পাথরের কফিন। নিচু ছাদ আলোকিত হয়ে উঠল ম্লান আলোয়। পাতালের অন্ধকারে ক্রমশ হারিয়ে গিয়েছে বিষাদ ঘেরা সুদীর্ঘ সুড়ঙ্গ। লণ্ঠন জ্বালিয়ে নিল হোমস।
হলদে আলোয় উদ্ভাসিত হলো কফিনের ডালায় গ্রিফিন মূর্তি, এ বংশের কুল চিহ্ন। মৃত্যুপুরীতে রওনা হওয়ার সময় যে সম্মান নিয়ে যেতে হবে জমের দুয়ার পর্যন্ত। হাড়গুলো কোথায় মিস্টার ম্যাসন? এই তো এই কোণে। কিন্তু পরক্ষণেই চেঁচিয়ে উঠলেন পরম বিস্ময়ে। আরে গেল কোথায় হাড়গুলো? কাষ্ঠ হেসে হোমস বললে, জানতাম পাবেন না, ছাইটা পেতে পারেন ফার্নেসে। কিন্তু 1000 বছর আগেকার কঙ্কাল পুড়িয়ে লাভটা কি বলতে পারেন? সেটা জানবার জন্যই তো এসেছি। সকাল হয়ে যাবে হয়তো জানতে জানতে। আপনি যান, আমি আর আপনাকে আটকাবো না। জন ম্যাসন যেতে না যেতেই পুঙ্খানুপুঙ্খভাবে কবর পর্যবেক্ষণে মেতে উঠল শার্লক হোমস। হ্যাকসন আমলের অতি পুরাতন কবর থেকে দেখতে দেখতে নরম্যান হিগলো আর ওডোসদের সুদীর্ঘ কবর দেখে এসে পৌঁছালো 88 শতাব্দীতে সমাহিত স্যার উইলিয়াম আর স্যার ডেনিস ফাল্ডোরের কবরের সামনে। ঘণ্টাখানে কি আরও বেশি সময় লাগলো সব দেখতে। তারপর এসে দাঁড়ালাম ভল্টে প্রবেশপথের মুখে একটা শীষের কফিনের সামনে। দেখেই হর্ষধ্বনি করে দৌড়ে গেল হোমস। বুঝলাম যা খুঁজছিল এতক্ষণ এবার তা পেয়েছে। ভারী ডালাটার প্রতি বর্গ ইঞ্চি খুঁটিয়ে দেখল আতস কাচ দিয়ে। তারপর পকেট থেকে ছেনি বার করে ডালার ফাঁকে ঢুকিয়ে চার মারতেই ক্ল্যাম্প খসে খুলে গেল ঢাকনা। মরমর মচাত করে ডালাটা সবে খানিকটা হেলেছে, ভেতরের বস্তু কিছুটা দেখা যাচ্ছে, এমন সময়ে বাধা এলো অপ্রত্যাশিতভাবে। মাথার ওপর গির্জেতে কে যেন হাঁটছে, একবারও হোঁচট খাচ্ছে না, থামছে না। চেনা জানা ফাঁকে আবির্ভূত হলো আলোকধারী ব্যক্তির কৃষ্ণমূর্তি। ভয়ঙ্কর আকৃতি, যেমন লম্বা চওড়া তেমনই বিকট চালচলন। হাতে বিরাট আস্তাবল লণ্ঠন, সেই আলোয় দেখা যাচ্ছে ইয়া মোটা গোফ আর জন্মনে ক্রুদ্ধ দুই চোখ। কটমট করে ভল্টের আনাচে কানাচে দেখতে দেখতে দৃষ্টি স্থির হলো হোমস আর আমারও। শোনা গেল বজ্রনাদ। কে আপনারা, আর আমার জায়গাতেই বা কি করতে ঢুকেছেন? হোমস নিরুত্তর দেখে দুপা এগিয়ে এসে হাতের লাঠি মাথার ওপর তুলল অসুর মূর্তি। কথাটা কানে ঢুকেছে? কে আপনারা, এখানে কি করছেন? লাঠি কাঁপতে লাগলো শুনলে। হোমস কোথায় পিছিয়ে যাবে তা না, একেবারে সামনে গিয়ে দাঁড়ালো, বলল বজ্র কঠিন স্বরে, স্যার রবার্ট, আমি একটা কথা জানতে চাই, এটা কি আর এখানে কেন? বলেই পেছন ফিরে এক ঝটকায় খুলে ফেলল কফিনের ডালা। লন্ডনের জোরালো আলোয় দেখলাম পা থেকে মাথা পর্যন্ত চাদর ঢাকা একটা লম্বামান দেহ। এক প্রান্তে কেবল বেরিয়ে আছে একটা ভয়াবহ ডাইনি সুদৃশ্য মুখ বড়, সিটিয়ে থাকা মুখ, নাক, থুতনি, ঘোলাটে চোখ। চিৎকার করে উঠলেন ব্যারোনেট। টলতে টলতে পিছিয়ে কোনো মতে একটা পাথরের সবা ধার ধরে সামলে নিলেন নিজেকে। আপনি জানলেন কি করে? তারপরেই আবার ফিরে এলো সেই হিংস্র বর্বর উদ্ধত কণ্ঠস্বর। তা নিয়ে আপনার কি? আমার নাম শার্লক হোমস, শুনে থাকতে পারেন। আমার কাজ হলো আইন রক্ষা হচ্ছে কিনা দেখা। জবাবদিহির জন্য আপনি প্রস্তুত থাকুন। জ্বলন্ত চোখে তাকালেন স্যার রবার্ট, কিন্তু ওষুধ ধরল হোমসের নিষ্কম্প কণ্ঠস্বর আর অচঞ্চল আচরণে। মিস্টার হোমস, দেখে যা ভাবছেন তেমনটা নয়। এছাড়া আর করার কিছুই ছিল না আমার। যা বলবার পুলিশকেই বলবেন। বৃষকন্ধ ঝাঁকিয়ে স্যার রবার্ট বললেন, বলতে তো হবেই, তার আগে আপনি নিজেই শুনে যান সব ব্যাপারটা। 15 মিনিট পর প্রাচীন প্রাসাদের গান রুমে এসে পৌঁছালাম সবাই। আমাদের বসিয়ে উধাও হলেন স্যার রবার্ট। ফিরে এলেন প্রায় সঙ্গে সঙ্গে। পেছন পেছন এলো দুটি মূর্তি। একজনকে গাড়ির মধ্যে আগেই দেখেছি, চড়া রঙের রঙিন সেই মেয়েটি। আরেকজন ইঁদুর মুখ এক পুরুষ, চোখে চোরা চাহনি, দেখলেই গাপিত্তি চলে যায়। হতবম্ব দুজনেই। স্যার রবার্ট হুটোপুটি করে টেনে এনেছেন নিশ্চয়ই, খুলে বলার সময় পাননি। হস্ত সঞ্চালন দুজনকে দেখিয়ে বললেন, মিস্টার আর মিসেস নললেট এদের নাম। মিসেস নললেটের ডাক নাম ইভান্স। আমার বোনের পাশে পাশে থাকার কাজ নিয়েছে বছর 5 আগে।
আমি কি করেছি, কেন করেছি, এরা সবটাই জানে। তাই নিয়ে এলাম এদেরকে আপনার সামনে। তার স্বরে ইভান্স বললে। করছেন কি স্যার রবার্ট? ইঁদুর মুখো লোকটা সঙ্গে সঙ্গে ধুয়ো ধরল। আমি কিন্তু কোনো দায়িত্ব নিচ্ছি না। অপ্রসন্ন চোখে তাকিয়ে স্যার রবার্ট বললেন, আমি নিচ্ছি। মিস্টার হোমস, সোজাসুজি সবটা বলছি, শুনুন। তবে অনেক ব্যাপার জেনে ফেলেছেন, নইলে আমার আস্তানায় এভাবে ঢুকতেন না। এটাও নিশ্চয়ই জানেন যে ডার্বি রেসে একটা ঘোড়ার উপর সর্বস্ব বাজি ধরেছি আমি। যদি জিতি উতরে যাব, আর যদি হারি একেবারে তলিয়ে যাব। ওহ, ভাবাও যায় না। বুঝতে পারছি। বোন লেডি বিয়েট্রিসের ওপর আমি পুরোপুরি নির্ভরশীল, কিন্তু অ্যাসেট শুধু তাকেই দেখবে, আমাকে নয়। আমাকে বাঁচতে হয় ইহুদি মহাজনের টাকায়। বোনের মৃত্যু হলেই ওরা শকুনির মতো ঝাঁপিয়ে পড়বে আমার আস্তাবল, ঘোড়া, সবকিছুর উপর। আমাকে একেবারে পথে বসিয়ে ছাড়বে ওরা। মিস্টার হোমস, ঠিক 7 দিন আগে দেহ রেখেছে আমার সেই বোন। কাউকে তা বলেননি? বলবো কি করে? বললেই তো রাস্তায় বসতাম। কিন্তু হপ্তা 3 ঠেকিয়ে রাখলে বেঁচে যাব। এই যে লোকটাকে দেখছেন, ইভান্সের স্বামী, এর জীবিকা অভিনয় করা। ভেবে দেখলাম একে দিয়ে বোনের ভূমিকায় হপ্তা 3 অভিনয় করালেই ইহুদিদের ঠেকিয়ে রাখা যাবে। এমন কিছু শক্ত কাজ এটা নয়। রোজ একবার গাড়ি চড়ে হাওয়া খেলেই হলো। ঘরে ইভান্স ছাড়া আর কেউ ঢোকে না, কাজেই আর কোনো ঝামেলা নেই। বোন মারা গেছে ড্রপসি রোগে, ভুগছিল অনেকদিন ধরেই। সেটা কর্নার দেখবে। কয়েক মাস পরে ডাক্তারও বলেছিল মৃত্যু হবে হঠাৎই। সার্টিফিকেট আনিয়ে দেব। আপনি কি করলেন সেটাই বলুন। ডেড বডি তো রাখা যায় না বাড়ির মধ্যে, তাই সেই রাতেই লেটার আমি লাশ পাচার করলাম বাড়িতে। ওখানে খুব একটা কেউ যায় না, কিন্তু স্প্যানিয়েলটা গেল সঙ্গে সঙ্গে। দোরগোড়ায় দাঁড়িয়ে এত ঘেউ ঘেউ করতে লাগলো যে বাধ্য হয়ে ডেড বডি সরিয়ে নিয়ে যেতে হলো আরও নিরাপদ জায়গায়। স্প্যানিয়েলকে আগেই সরিয়ে দিলাম বাড়ি থেকে। তারপর ডেড বডি নিয়ে গেলাম গির্জার তলায় কবরখানায়। এর মধ্যে কোনো রকম অসম্মান বা অশ্রদ্ধা নেই। লোকান্তরিত আত্মার প্রতি কোনো অন্যায় করেছি বলে তো আমি অন্তত মনে করি না। কিন্তু আমার কাছে তা ক্ষমার অযোগ্য, বললে হোমস। অধীরভাবে মাথা নাড়লেন ব্যারোনেট। জ্ঞান দেওয়া খুব সোজা মিস্টার হোমস। আমার অবস্থায় থাকলে হয়তো অন্য বুদ্ধি আপনার মাথায় আসতো না। শেষ পর্যন্ত বাড়াভাতে ছাই পড়তে যাচ্ছে দেখলে মাথা ঠিক রাখা যায় না। ঠিক করলাম সাময়িকভাবে ভগ্নিপতির পূর্বপুরুষদের কোনো শবাধার খালি করে তার মধ্যেই বোনকে রাখব। কফিনের কঙ্কাল ফার্নেসে পুড়িয়ে ছাই করে ফেলব। তাই করেছি আমি নললেট, দেখতেই পাচ্ছেন। কিছুক্ষণ নত মস্তকে চিন্তামগ্নভাবে বসে রইল হোমস। তারপর বলল, যা বললেন তার মধ্যে একটা ফাঁক কিন্তু রয়েই গেল। রেসে জিতুন আর নাই জিতুন, পাওনাদাররা তো আপনাকে ছেড়ে দেবে না। এস্টেট লুট করে নিয়ে যাবে তারা। ঘোড়াটা এস্টেটের সম্পত্তি, কিন্তু বাজির টাকার ধার ধারবে না। আমার সবচেয়ে বড় পাওনাদার হলো স্যাম ব্রুয়ার, মহাবদমাশ। নিউ মার্কেট হিতে হান্টার পেটা করেছিলাম একবার। আপনি কি মনে করেন সে আর আমাকে বাঁচাবে? উঠে দাঁড়িয়ে হোমস বলল, আপনার ব্যাপার আপনি বুঝবেন, আমার কর্তব্য আমি করব। পুলিশকে খবর আমিই দেব। রাত 12টা বাজলো। ওয়াটসন, চলো এবার ফেরা যাক। সবাই জানেন অত্যাশ্চর্য এই কাহিনীর উপসংহারে অপ্রীতিকর কিছু ঘটেনি। যা ঘটা একান্তই সঙ্গত ছিল স্যার রবার্টের অসঙ্গত আচরণের অসম্ভবভাবী পরিমাণস্বরূপ। সাকাম স্প্রিন্স ডার্বি জিতেছিল, মালিককে 80,000 পাউন্ড পাইয়ে দিয়েছিল। পাওনাদারদের টাকা মিটিয়েও স্যার রবার্টের হাতে এত টাকা থেকে গিয়েছিল, বাকি জীবনটা স্বচ্ছন্দে কাটিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন। লেডি বিয়েট্রিসের মৃত্যুর খবর দিল্লিতে নথিভুক্ত করার দরুন ব্যারোনেটকে মৃদু তিরস্কার করে ছেড়ে দিয়েছিল পুলিশ এবং করোনার। পুরো লেনদেনের ব্যাপারটাকে দেখেছিল উদার চোখে। অসম্মানের ছায়া থেকে সরে এসে এখন সসম্মানে বার্ধক্যের দিকে এগিয়ে চললেন স্যার রবার্ট।